গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আর একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে মূলত যারা শিলিগুড়িতে থাকে বা যারা নর্থ বেঙ্গলে তাদের কাছে একটা ডেস্টিনেশন, যেটা হচ্ছে কেক ওয়াক। তার কারণটা হলো একটাই, আজকের ডেস্টিনেশন হলো দার্জিলিং। হ্যাঁ জানি, ভীষণ কমন একটা ডেস্টিনেশন ফর দ্য পিপল অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ফর দ্য পিপল অফ শিলিগুড়ি। ভাবলাম যে একটা ছোটো ভ্লগ করা যেতেই পারে, এবং হাতের কাছে যখন একটা এত সুন্দর জায়গা আছে দার্জিলিং, তাহলে ওয়াই নট ভিজিট দ্যাট প্লেস টুডে। এখন আমি এবং জয়, আমি দেখাচ্ছি, আমি এবং জয় দুজনেই দাঁড়িয়ে আছি হচ্ছে পুপুনের বাড়িতে। এখান থেকে আমরা বেরোবো এবং বেরিয়ে আমরা অরুণিমাকে পিক আপ করবো, করে নিয়ে তারপর উইল গো ফর দ্য আওয়ার জার্নি উইল স্টার্ট অ্যান্ড উইল গো টু দার্জিলিং। মাঝখানে একটু দাঁড়ানো ফাড়ানো হবে ফর ব্রেকফাস্ট অ্যান্ড অল। এখন বাজছে 9:25। উই আর অলরেডি লেট, কারণ আমাদের যাওয়ার বা এখান থেকে স্টার্ট করার কথা ছিল অ্যারাউন্ড 9 o'clock, কিন্তু হয়ে উঠলো না। এত গরমে রাতে কারো ঘুম হচ্ছে না ঠিক করে, সো উই ওক আপ আ লিটল লেট, যার জন্যেই ওভারঅল ডিলে চলছে একটা। যাই হোক, আমার সঙ্গে জয় আছে। ওয়ান্ট টু সে সামথিং জয়? অবস্থা খুব খারাপ, সাংঘাতিক গরম। বাবাই বলে দিয়েছে যাচ্ছি দার্জিলিং, সোজা ওখানে গিয়ে দেখা হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ, খানিকটা দূরের মানুষ, তাদের সকলকে শেয়ার করবেন। কারণ আমরা যে ডেস্টিনেশনগুলো কভার করব, যেরকম আজকে দার্জিলিং কভার করছি আমরা, কিন্তু এটা ইউজুয়াল কভার হবে না, এতটুকু গ্যারেন্টি দিচ্ছি। কারণ আমরা যেখানে থাকি ব্যাপারটা একটু অন্যরকম হয়, তো আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি সামথিং যেটা আছে আপনাদের জন্য স্পেশাল, এখন আমরা বলছি না। আপনারা কিন্তু ফার্স্টে যেটা করুন সেটা হলো সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টুং করে একটুখানি টাচ করে দিন, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি আমরা যা দেখব আপনারাও তাই দেখবেন, সমান সমান। এই স্বাদের ভাগ হবে না, অন্য কাউকে দেখাবো না, শুধু আপনাদের। আমরা রওনা দিয়ে দিয়েছি এবং এখন আমরা যাচ্ছি অরুণিমাকে পিক আপ করতে। হ্যাঁ, সামথিং সরি ফর দ্য ডিলে, আমার ঘুম ভাঙতে দেরি হয়েছে, বাট স্টিল আই এম ব্যাক। যাই হোক, এখন আমরা অরুণিমাকে পিক আপ করবো অ্যান্ড দেন উইল স্টার্ট আওয়ার জার্নি। সো আমাদের সবার পিক আপ হয়ে গেছে এবং আমরা এখন চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাইট নাও উই আর ক্রসিং হিলকাট দিয়ে যাচ্ছি। উই আর ক্রসিং দ্য হার্ট অফ দ্য সিটি, মেঘদূত সিনেমা হলের পাশ দিয়ে। যারা শিলিগুড়ি বাসিন্দা বা যারা শিলিগুড়িতে আসা যাওয়া করে তারা সবাই জানবে যে এই মেঘদূত সিনেমা হলটা অনেকটা পুরনো একটা সিনেমা হল, এবং তার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আরেকটু এগুলোই কার্শিয়াং মেডিকেল হল, এবং আমরা দার্জিলিং যাচ্ছি এই হিলকাট রোড দিয়ে। এক সময় টয় ট্রেন চলতো, এবং এই কার্শিয়াং মেডিকেল হল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল হল, এবং সেখানে যারা গিয়েছেন তারা দেখেছেন যে সেখানে ছবিও লাগানো রয়েছে। ঠিক এই আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি বাঁ দিকেই লাইনটা ছিল, এখনও হয়তো রাস্তার নিচে পড়ে রয়েছে কোথাও, ঠিক যেভাবে স্মৃতিরা থাকে। তো অনেক কিছু পাল্টে গিয়েছে। তো এই সেই হিলকাট রোড যেটা দিয়ে আমরা চলছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং তো সবাই দেখায়, আমরা শুরু করছি শিলিগুড়ি থেকে, সেই পুরনো শিলিগুড়ি। তো আজকের মতো আমাদের জার্নি স্টার্ট হলো। উদ্দেশ্য দার্জিলিং শহর, দ্য কুইন অফ হিলস। এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই শৈল শহরের নাম কখনো শোনেননি। কেউ শুনেছেন চায়ের জন্য, কেউ পর্যটনের জন্য, কেউ সুন্দরী কাঞ্চনজঙ্ঘার জন্য, কেউ বা ইউনেস্কোর হেরিটেজ টয় ট্রেনের জন্য। উদ্দেশ্য যাই হোক, এই শৈল শহরকে বাদ দিয়ে
পাহাড় কল্পনা করা যায় না। এই মুহূর্তে আমরা চলেছি দার্জিলিং মোড়ে যে বিশ্ব বাংলার এমব্লেমটা রয়েছে তার পাশ দিয়ে হিলকার্ট রোড ধরে সোজা দার্জিলিংয়ের পথে। এবং যারা ইতিমধ্যে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন তারা জানেন এই রাস্তাটা কতটা সুন্দর। অলরাইট, সো এখন আমরা যেখান দিয়ে ক্রস করছি সেটা হচ্ছে দাগাপুর টি এস্টেট। আর এটা মূলত এই জায়গাটা দেখানোর জন্য আমি এবং পুপুন দুজনেই ভীষণভাবে ইন্টারেস্টেড। Oh, yes. তার কারণ হলো ডান দিকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের স্কুল। উই বোথ আর ফ্রম মাবট। সো ডান দিকে দেখাচ্ছি আমি এখনই, সেটা হচ্ছে আমাদের স্কুল। আমরা পড়েওছি। কারেক্ট। সুন্দরী দাগাপুর, দুপাশে চা বাগান, আর মাবাট হাই স্কুল, যার কথা একটু আগে বাবা এবং পুপুন বলছিল, তারা সেখানে পড়েছে এবং পড়িয়েছে। ক্রস করে আমরা শুকনা মোড় থেকে বাঁ দিকে টার্ন নিলাম এবং এই পথ ধরে সোজা আমরা চলেছি রোহিণীতে। এবং এই রাস্তার দুপাশে রয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট, যা প্রোটোকলের জন্য আমরা দেখাতে পারলাম না। তো এবার সোজা চলেছি রোহিণীর দিকে। সো আমরা এখন একটুখানি একটা ছোট্ট হল দিলাম ফর আ ব্রেকফাস্ট। অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, ইটস এ লাভলি প্লেস। এটা হচ্ছে অন দ্য ওয়ে এই রোহিণী দিয়ে যাওয়ার সময় এইটা পড়বে, এই রেস্টুরেন্টটা। I'll show you the restaurant, as you can see behind me. The ambience is good, the location is good. আপনারা যদি কখনো দার্জিলিং যান, অন দ্য ওয়ে যদি মনে হয় ব্রেকফাস্ট করবেন বা কিছু, ইউ ক্যান ট্রাই দিস আউট। এই রোহিণী একটা সময় শুধুমাত্র পিকনিক স্পট এবং চা বাগানের জন্যই বিখ্যাত ছিল, কিন্তু এখন দার্জিলিংয়ে যাওয়ার জন্য প্রধান রাস্তা হিসাবে এই রোহিণী হয়েই সবাই যায়। ঘটনাটি হলো যে NH-55 ভূমি ধসের ফলে একেবারে ধসে যায়, যেটাকে আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এবং তারপর থেকেই রোহিণী মূল স্পট হয়ে ওঠে দার্জিলিংয়ে ওঠার। এবং ব্রেকফাস্টের জন্য প্রচুর ছোটো ছোটো ক্যাফে তৈরি হয়েছে এখানে। আমরাও সেরকমই একটি ক্যাফে বেছে নিয়েছিলাম এবং এখানে ব্রেকফাস্ট অর্ডার করলাম। কিছু না, একটু লাইট খাবার খেলাম আমরা, কারণ এখনও অনেকটা পথ বাকি। এবং তারপর একটু প্ল্যানিং সেরে নিলাম নিজেদের মধ্যে, অর্থাৎ কি কি করা হবে। আসলে যখন আমরা বেরিয়েছিলাম নানান রকম প্ল্যান করে বেরিয়েছিলাম, তার মধ্যে সময়ের অভাবে খানিকটা প্ল্যান কাটছাট করতে হলো এবং সেই সমস্ত কিছুই আমরা আলোচনা করে নিচ্ছিলাম নিজেদের মধ্যে। ওঠার পথে এখানে আমরা দাঁড়ালাম এবং টিফিন করছি, আলুর পরোটা, দই আর হচ্ছে হরি চাটনি আর পুপুন রুটি আর অমলেট। কারণ পেটে কিছু না দিলে পরে ডেলিভারি হবে না, বুঝতে পেরেছেন? মানে কথা পিকচার তুলতে পারবে না। সেই কারণেই এই কাজটা করে নেওয়া, কারণ আগে পেট পুজো তারপর অন্য কাজ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দার্জিলিংয়ের কাছাকাছি যত পৌঁছুচ্ছি, এতবার গিয়েছি আমরা দার্জিলিংয়ে, কিন্তু সেই উচ্ছ্বাস আমাদের কম হয় না। প্রতিবার সুন্দরী দার্জিলিংকে আমরা নতুনভাবে খুঁজে পাই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। ব্রিটিশ আর্কিটেকচারের নিদর্শন সেই পুরনো কার্শিয়াং রেলওয়ে স্টেশন, এবং তা ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম সোনাদা।
থেকে সোনাদা ক্রস করে গিয়েছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওয়েদার অসাধারণ। একটু আমি বলবো বাবাকে একটু উপর দিকে নিতে, মেঘগুলো যাচ্ছে পাইন গাছের ওপর দিয়ে, অসাধারণ ভিউ। ঠিক আছে, ও দেখাবে বাবাই, এরকম ওয়েদার ভাবা যায় না। জাস্ট যখন আমরা বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে, ওয়েদারটা ছিল মানে জাস্ট জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু এই জায়গায় এসে মনে হচ্ছে সত্যি উই আর লাকি ওয়ান। এবং অবশ্যই আপনাদের ভালোবাসা রয়েছে বলে এত ভালো একটা ওয়েদার আমরা পেয়েছি। বৃষ্টি নেই, কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, মানে একদম অথেন্টিক দার্জিলিংয়ের যে ওয়েদার সেটা পাচ্ছি। এরপরে যখন পৌঁছবো বাকি সিন অপেক্ষা করছি আপনাদের, শুধু সঙ্গে থাকুন। সোনাদাতে এত সুন্দর একটা ওয়েদারের সাক্ষী থাকলাম আমরা, একদম যেটাকে বলা হয় অথেন্টিক দার্জিলিং ওয়েদার, অর্থাৎ মেঘ উড়ে যাচ্ছে সামনে দিয়ে, দুপাশে পাইনের বন। আর আজকে এই রাস্তায় প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে সামার ভ্যাকেশন এবং প্রচণ্ড গরম। এবার আমরা ধীরে ধীরে চলেছি ঘুম স্টেশনের দিকে। ঘুম রেলওয়ে স্টেশন, ৭,৪০৭ ফুট উচ্চতায় এই স্টেশন অবস্থিত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঁক। এখানে রয়েছে ঘুম মঠ এবং বাতাসিয়া লুপ। ঘুম ক্রস করেই মুহূর্তে পৌঁছে গেলাম শৈলরানী দার্জিলিংয়ে। এবং যারা এই দার্জিলিং সম্পর্কে জানেন, এর ইতিহাস জানেন, তারা জানেন যে মোটামুটি 1835 থেকে 1849-এর মধ্যে শহরটি তৈরি হয় আর কি। মূলত আর্থার ক্যাম্বেল এবং রবার্ট নেপিয়ার এই শহরের প্রতিষ্ঠা করেন। গিয়েছি, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস ম্যাল, আর এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাব। ম্যালে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে। 1864 খ্রিস্টাব্দে দার্জিলিং শহরকে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই সুন্দরী ম্যাল রোড তখন থেকেই জমজমাট। এরপর স্কটিশ ধর্মপ্রচারকরা ব্রিটিশদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা শুরু করেন এবং 1881 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেল চালু হয়, যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে হিসাবে স্বীকৃতি দেয়। এই ম্যাল রোডে রয়েছে দুপাশ দিয়ে অজস্র দোকান। যারা এখানে শপিং করতে আসেন তাদের জন্য কিন্তু বলা যেতে পারে একটা হ্যাপনিং জায়গা। এরপর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্সে, যা মূলত ব্রেকফাস্টের জন্য বিখ্যাত। এবং প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে, এবং প্রচুর আর্টিস্টরা অন্তত একবার হলেও এই কেভেন্টার্সে বসে তাদের সেলফি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওকে, আমরা এখন কেভেন্টার্সে একটু পৌঁছতে প্রচণ্ড দেরি হয়ে গেল, কারণ অস্বাভাবিক জ্যাম যাকে বলে রাস্তায়। মানে দার্জিলিংয়ে পৌঁছতে পারবো দুপুরের মধ্যে এটাই ভাবিনি। আফটারঅল যাই হোক, সেই ট্রাফিক জ্যাম সব কিছু কাটিয়ে পৌঁছলাম এবং এখন বাজে প্রায় 4:45। সুতরাং লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন খেতে এসেছি কেভেন্টার্সে, খাবো এবং খেয়ে নিয়ে আমরা একবার ম্যালের দিকে যাব। অনেক কিছু কভার করার ইচ্ছে ছিল, কিন্তু কিছু মনে হচ্ছে না সেরকমভাবে কভার হবে, বিকজ অফ দ্য টাইম ইজ নট পারমিটিং। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সঙ্গে থাকুন। কাজে তো বেরোতেই হবে, কিন্তু যখন কেভেন্টার্সে এসেছি তখন সেলফি না তুলে তো ছাড়া যায় না। তা যতই সেলিব্রিটিরা তুলুক, আমরাই বা বাদ যাই কেন? সকলে মিলে সেলফির ব্যাপারটা কমপ্লিট করলাম। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ম্যাল রোড ধরে ম্যালের দিকে। কেভেন্টার্স এবং তারপর গ্রিনারিস এবং তারপর সে বিখ্যাত দা স্টুডিও, যারা প্রথম এই দার্জিলিং এবং তার আশপাশের ছবি সংগ্রহ করেন। এরপর ম্যালে চলছিল রাই হারভেস্ট ফেস্টিভ্যাল, যার জন্য মূলত আমরা এসেছি আজকে। এবং ম্যাল সেজে উঠেছিল অসাধারণভাবে, এবং সেখানে চলছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আশপাশ প্রচুর স্টল ছিল। এবং রাই কমিউনিটির যে তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তাদের রীতিনীতি সমস্তটা বিভিন্ন স্টলে বিভিন্নভাবে তারা তুলে ধরেছিল। এবং সবথেকে ভালো লাগছিল, ভীষণ কালারফুল ছিল সেদিন ম্যাল, এবং তারা তাদের ট্র্যাডিশনাল ড্রেসে ছিল। আসলে এই রাই উৎসবটা মূলত হারভেস্ট ফেস্টিভ্যাল। এবং এই দার্জিলিংয়ে এসে সবথেকে যেটা ভালো ব্যাপার হলো, আমাদের সাথে দেখা হয়ে গেল সিকিমের সুপারস্টার আরজে প্রবলের সাথে।
हाय, दिस इज़ आरजे फबल और दार्जिलिंग चौरस्ता में भी जो ये प्रोग्राम हो रहा है ये एक्चुअली राई कम्युनिटी का, राई कम्युनिटी को किरात कम्युनिटी भी बोला जाता है, किराती। सो इस कम्युनिटी का ये बहुत ही बड़ा फेस्टिवल है जिसको साकेवा कहते हैं। साकेवा और साकेला दोनों ही, कोई साकेवा बोलते हैं, कोई साकेला। एक्चुअली क्या होता है कि राई कम्युनिटी इज़ बिलीव टू बी द नेचर वर्शिपर्स, और इस टाइम में प्रकृति को, नेचर को वर्शिप करके फसल रोपने का, फसल को प्लांट करने का ये टाइम है। इसलिए नेचर को वर्शिप करते हुए ये फेस्टिवल मनाया जाता है। सो साल में 2 बार ये फेस्टिवल होता है। इसको हम उभौली बोलते हैं। उभौली मतलब इसमें हम पूजा करके फसल रोपते हैं, और दिसंबर में जो होता है उसको उधौली बोलते हैं। उसमें फसल को काटने से पहले नेचर को तब भी पूजा जाता है। सो ये साल में 2 बार होता है। सो दिस इज़ उभौली। सो जो दिसंबर में होता है उसको उधौली बोला जाता है। सो दिस इज़ द थिंग फेस्टिवल के बारे में। আমরা সাক্ষী থাকলাম মেলে রাই উৎসবের রাই কমিউনিটির ট্র্যাডিশনাল ডান্সের। ওকে, আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির। অনেকখানিটা চড়াই করে আসলাম, তাই একটুখানি হাত ধরছে। শো ইউ দ্য আদার সাইড অফ ইট। জনশ্রুতি আছে যে এই মহাকাল মন্দিরের যে জায়গাটা, এখানে আগে একটি বৌদ্ধ মঠ ছিল যা দার্জিলিং নামে পরিচিত ছিল। 1765 সালে লামা দর্জি রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল। 1782 খ্রিস্টাব্দে কথিত আছে যে এই স্থানে 3টি শিবলিঙ্গ আত্মপ্রকাশ করে, এবং পরবর্তীতে এই 3টি শিবলিঙ্গ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিভূ হিসেবে পূজিত হয়ে আসছে। এই মহাকাল মন্দিরে যারা এসেছেন তারা দেখেছেন এখানে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের এক অদ্ভুত মেলবন্ধন। আমরাও তা প্রত্যক্ষ করলাম, এবং পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোটা মন্দির চত্বর ঘুরে দেখলাম, এবং তার সাথে ছবি না তুলে থাকা যায়। এরপর বেলা পড়ে আসছিল এবং আমরা রওনা দিলাম সেন্ট অ্যান্ড্রুজ চার্চের দিকে, দার্জিলিংয়ের বিখ্যাত চার্চ। এই চার্চটি 1843 সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটি দার্জিলিংয়ের প্রাচীনতম গির্জা, আর মূলত স্কটিশ সৈন্যরা এবং চা বাগানের মালিকরা এই চার্চটি প্রতিষ্ঠা করেন। 1867 সালে একটি বিধ্বংসী বজ্রপাতের কারণে ব্যাপক ক্ষতির পর 1873 সালে এটিকে পুনর্নির্মাণ করা হয়। আর সেন্ট অ্যান্ড্রুজ চার্চের যে ক্লক টাওয়ারটি রয়েছে এটা নির্মিত হয় 1883 সালে। এরপর সময় হয়ে গেল আমাদের ফিরতে হবেই, কারণ দিন শেষ হতে চললে এবং অনেকটা পথ শিলিগুড়ি ফিরতে হবে। আসলে দার্জিলিংকে একদিনে এক্সপ্লোর করা সম্ভব নয়, আরও প্রচুর দেখার জায়গা রয়েছে। আমরা অবশ্যই আসব। ফেরার মুহূর্তে আমরা ঘুরে দেখলাম বিকেলের দার্জিলিং, সন্ধ্যের দার্জিলিং, এবং সেই বিখ্যাত টাউন হল, তার উপরের সেই ঘড়ি। প্রচুর সিনেমায় আপনারা দেখেছেন, এবং এই মুহূর্তে বরফি সিনেমাটার কথা মনে পড়ছে, এবং আমাদের এই এপিসোডেও আমরা দেখালাম সেটা। তো আজকের মতো এখানে বিদায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ডেস্টিনেশনে। তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।